ওয়েলকাম, কেমন আছো তোমরা? আমি তোমাদের প্রিন্সটা বাড়ি পুরুলিয়াতে, এবং আমাদের এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের পার্ট 2। আর এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ ক্লাসগুলো অনেক সহজ এবং অনেক বেশি মজার সাথে করানো হয়। তাই ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবং হ্যাঁ, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম হয় কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হয়, তাহলে তোমরা কমেন্ট আমাকে জানাও। আমি সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর সেখানে আমি সমস্ত ক্লাসের নোটস শেয়ার এবং সমস্ত রকম প্রবলেম ডাউটের সলিউশন। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। দেখো ভাই, আমরা আগের ক্লাসে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আমাদের কুলম্বের সূত্রের রূপটি কিরকম হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম শূন্যস্থান বা বায়ু মাধ্যমে কুলম্বের সূত্রের রূপটি কিরকম রে। F সমান 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এই সম্পর্কে আমাদের এখন পর্যন্ত কোন রকম সমস্যা নেই। এই সূত্রটা কি করে আসছে সেই সম্পর্কে আমরা প্রপারলি আলোচনা করেছিলাম আগের ক্লাসে, ঠিক কিনা? একদম ঠিক। যেখানে আমাদের এই এপসাইলন নট এটা হচ্ছে একটা ধ্রুবক, বা এটাকে বলা হয় আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। কিন্তু আমরা সেখানে শুধুমাত্র এই শূন্যস্থান বা বায়ু মাধ্যমে কুলম্বের সূত্রটি কিরকম হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম না, যদি আমাদের দুটি তড়িৎগ্রস্ত বস্তু বা আধান জলের ভিতরে থাকে, অর্থাৎ জল মাধ্যমে থাকে বা অন্য কোনো মাধ্যমে থাকে, তাহলে তার কুলম্বের সূত্রের রূপটি কিরকম হবে এই সম্পর্কে আমরা কোন রকম আলোচনা করেছিলাম না আগের ক্লাসে, ঠিক কিনা? একদম ঠিক। তো ভাই, ওই সম্পর্কে আমরা প্রথম জানবো এই ক্লাসের মধ্যে। আমাদের বিভিন্ন মাধ্যমে কুলম্বের সূত্রের রূপটি কি রকম হয়, তো চলো দেখা যাক। দেখো দেখো দেখো, যদি ক্লাসের মধ্যে ঘুম পায় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও। পরের ক্লাসে যাতে ঘুম না পাই সেই ব্যবস্থা আমি 100% তোমাদের জন্য রেডি করে রাখবো। ওকে, তো দেখো কি হয় ভাই। আমরা আগের ক্লাসে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে কুলম্বের সূত্রে যে রূপটি হয় সেই সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম আমাদের ইপসাইলন নট, যেটা হচ্ছে কি শূন্যস্থান বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। বাট আমাদের একটা কথা মাথায় রাখো, যদি আমাদের এই কুলম্বের সূত্রটি আমরা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে, অর্থাৎ শূন্যস্থান বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে লিখি, তাহলে আমাদের কুলম্বের সূত্রটি একই রকম থাকে। কোন রকম কুলম্বের সূত্রের পরিবর্তন কিন্তু হয় না। শুধু আর শুধুমাত্র পরিবর্তন হয় আমাদের ইপসাইলন নটের জায়গায় শুধু বসে আমাদের ইপসাইলন। কি? ইপসাইলন। ওকে, আমাদের ইপসাইলন নট ছিল কি শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এই ইপসাইলন হচ্ছে সংশ্লিষ্ট মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ আমাদের দুটি আধান কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হচ্ছে আমাদের এই इप्सिलॉन। समझ गया ना? अरे यार लिख देता हूं, कोई कोई जबरदस्त नहीं है भाई, आराम से लिखो। সংশ্লিষ্ট মাধ্যমের বাংলা একটু কাঁচা, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। গুড, একদম অনেক ইজি। কি হচ্ছে শুধুমাত্র আমাদের তড়িৎ ভেদ্যতা, এই যে তড়িৎ ভেদ্যতা আছে সেই তড়িৎ ভেদ্যতার পরিবর্তন হচ্ছে, বাকি সেম টু সেম সেই সূত্রটাই রইবে। এটা হচ্ছে কি আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্র। বাট যদি আমরা বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটি কিরকম হবে সেই সম্পর্কে লিখি, তাহলে কি F সমান 1/4 পাই ইপসাইলন নট লিখতাম। ইপসাইলন নটটা ছিল আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। বাট আমরা এখানে লিখবো ইপসাইলন। ইপসাইলন বলতে কি সংশ্লিষ্ট মাধ্যম, অর্থাৎ যে মাধ্যমের ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্রটি কাজ করছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ওকে, তাহলে ইপসাইলন হয়ে গেছে ইনটু Q1 Q2 বাই আর স্কয়ার। বাস এটা হচ্ছে আমাদের বিভিন্ন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এবার আমাদের একটা প্রশ্ন মাথার মধ্যে আসতে পারে, দাদা কিরকম প্রশ্ন? ভাই,
আমাদের এটা হচ্ছে ইপসাইলন, আর এটা হচ্ছে আমাদের ইপসাইলন নট। ইপসাইলন নট হচ্ছে আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, এবং আমাদের এই যে ইপসাইলন শুধু এটা হচ্ছে আমাদের বিভিন্ন মাধ্যমের বা সংশ্লিষ্ট মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে একটা কথা বলো দাদা, আমাদের এই ইপসাইলন নটের মানটা বেশি, সরি, ইপসাইলন নটের মানটা বেশি নাকি এপসাইলনের মানটা বেশি? অর্থাৎ কি আমাদের এই শূন্যস্থান বা যে বায়ু মাধ্যম আছে, এই শূন্যস্থান বা বায়ু মাধ্যমের যে তড়িৎ ভেদ্যতা এর মানটা বেশি, নাকি আমাদের বিভিন্ন মাধ্যম অর্থাৎ কি জল মাধ্যম বা শূন্যস্থান বা বায়ু মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে যে তড়িৎ ভেদ্যতা তার মানটা বেশি? এই সম্পর্কে এবার আমরা একটু জানবো। যদি কোনো সমস্যা হয় এখন পর্যন্ত তো কমেন্ট বক্স ফাঁকা আছে, কার জন্য? তোমার জন্য ভাই। ওকে, তো চলো এবার আর একটু এগিয়ে যাই। লা 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 লা, তো দেখতে হ্যাঁ क्या होता है, কার মানটা বেশি? আমাদের এই ইপসাইলনের মানটা বেশি নাকি ইপসাইলন নটের মানটা বেশি? শূন্যস্থান বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা এর মানটা বেশি নাকি শূন্যস্থান বা বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো একটা মাধ্যম তার মানটা বেশি? এই সম্পর্কে এবার আমরা জানবো। যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্স ফাঁকা। ওকে, চালিয়ে। বস বস বস, তো ভাই দেখো ভাই, একটা কথা দেখো, যদি পড়াশোনায় মন না বসে তাও কমেন্ট আমাকে জানাও। ফিজিক্সে যদি পড়াশোনায় মন না বসে তাহলে আর কোথাও বসবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর যদি তাও ফিজিক্সে মজা লাগছে না, তাহলে এটা টিচারের প্রবলেম। ওকে, কারণ টিচাররা কি করে শুধুমাত্র মেইন টপিক গুলোকে করায়, তার ফলে কি হয় আমাদের, তার ফলে আমাদের মানে অনেক প্রেশার লাগে। মানে কি বলতো, আমাদের একটা চ্যাপ্টারের মেইন যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ই না, তখন আমরা বেশি মজার পাই না ওই চ্যাপ্টারের মধ্যে বা ফিজিক্সের মধ্যে, ঠিক আছে? তো আমি চাইবো যেখানে তোমাদের সমস্ত পুরো ডিটেলসে একটা চ্যাপ্টারে করানো হয় সেই সমস্ত টিচারের কাছে তোমাদের যাওয়া উচিত। যদি এখানে না ভালো লাগে তো নাই, ওকে, অন্য কোনো টিচার দেখো, ঠিক আছে? যেখানে মজা আছে সেখানে কিন্তু শেখো। ওকে, ঠিক আছে। তো এবার দেখা যাক আমাদের এই ইপসাইলন নাকি ইপসাইলন নট কার দম বেশি, কে বেশি শক্তিশালী, কার মানটা বেশি? আমাদের বিভিন্ন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা নাকি শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা? তো মেরে দোস্ত, আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। তারা দেখেছে যে আমাদের যদি দুটি তড়িৎগ্রস্ত বা দুটি আধান নিই এবং সেই দুটি আধান যদি শূন্য স্থান বা বায়ু মাধ্যমে থাকে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল এক, এটা কি শূন্যস্থান বা বায়ু মাধ্যম। ওকে, কি হচ্ছে, আমরা যদি শূন্যস্থান বা বায়ু মাধ্যমে দুটি আধানকে রাখি এবং দেখা যায় যখন শূন্যস্থান বা বায়ু মাধ্যমে দুটি আধানকে রাখা হয় তখন তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, সেই বলটার মান আমাদের, সেই বলটার মান অনেক বেশি হয়। কি হয়? অনেক বেশি হয়। এবং যখন এই দুটি আধানকে আমরা শূন্যস্থান থেকে হাঁটাই একটা অন্য কোনো মাধ্যম বা বিভিন্ন মাধ্যম নিয়ে যাই, তখন দেখা যায় যে ওই দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের মানটা কিন্তু অনেক কম হয় আমাদের এই শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তুলনায়। কিছু বুঝতে পারলে? দো চাঁদের, আরে দেখো কি হচ্ছে, রাইট রাইট রাইট, এ দেখো ভাই, এ হচ্ছে দুটি আধান, ঠিক আছে? এ একটি আধান, এ একটি আধান। তো এই দুটি আধানকে যখন আমরা, এটা কি শূন্যস্থান বা বায়ু মাধ্যম, এটা হচ্ছে বিভিন্ন মাধ্যম, একটা জল মাধ্যম বলো বা বরফ মাধ্যম, কিছু একটা মাধ্যম বলো। ওকে, তো এই দুটি আধানকে যখন আমরা বায়ু মাধ্যমে রাখছি তখন তাদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে না ভাই, সেই বলটার মানটা অনেক বেশি। এবং এই দুটি আধানকে যখন আমরা অন্য একটা মাধ্যমে নিয়ে যাচ্ছি বিভিন্ন মাধ্যমে, তখন দেখা যাচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে আকর্ষণ বা বিকর্ষণ বলের তুলনায় কিন্তু অনেক কম। এখানে এই দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনেক বেশি কাজ করছে, কিন্তু এই দুটি আধানকে যখন আমরা অন্য একটা মাধ্যমে নিয়ে যাচ্ছি তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনেক কম কাজ করছে। মানে এখানে কি বলতে পারছি আমরা,
এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি দাদা, কি বুঝতে পারছি, যে আমাদের দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল শূন্যস্থান বা বায়ু মাধ্যমে বেশি কাজ করে, এবং যখন আমরা অন্য কোনো মাধ্যমে নিয়ে যাই তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনেক কম কাজ করে, ঠিক কিনা? একদম ঠিক। এইখানে অ্যাপ বলটা অনেক বেশি, এখানে অ্যাপ বলটা অনেক কম, রাইট? বাড়ি আসা। তো দাদা, আমরা খোঁজ করছিলাম আমাদের এই ইপসাইলন এবং ইপসাইলন নট, শূন্যস্থানে তড়িৎভেদ্যতা, শূন্যস্থান বা বায়ুময় তড়িৎভেদ্যতা এবং আমাদের সংশ্লিষ্ট মাধ্যম বিভিন্ন মাধ্যমের তড়িৎভেদ্যতা, এদের মধ্যে কে বড় সেই সম্পর্কে আমরা তো জানার চেষ্টা করছিলাম। এখানে আমরা কোন মাধ্যমে বলটা বেশি কাজ করছে সেটা জানাতে কি লাভ? তো লাভ আছে। কিরকম? তো দেখো ভাই, চালিয়ে আমরা কি বলতো, আমরা এখন দেখতে পেলাম একটা জিনিস। কি জিনিস দেখতে পেলাম? আমাদের এই যে শূন্যস্থান আছে বা বায়ু মাধ্যম, শূন্যস্থান বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমাদের কুলম্বের সূত্রের রূপটি ছিল F সমান 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার, ঠিক কিনা মেরে দোস্ত? হ্যাঁ দাদা। এবং আমাদের এটা হচ্ছে সংশ্লিষ্ট মাধ্যম বা বিভিন্ন একটি জৈন কোনো যেমন মাধ্যম, ঠিক আছে? বায়ু মাধ্যম, শূন্যস্থান বা বায়ু মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যম, ওকে? তো এখানে আমাদের কুলম্বের সূত্রের রূপটি আমরা দেখলাম কি, 1/4 পাই ইপসাইলন Q1 Q2 বাই আর স্কয়ার। তো একটা কথা বলো, আমাদের এই এই যে বায়ু মাধ্যমটা আছে না, তো এই বায়ু মাধ্যমের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা হচ্ছে আমাদের অ্যাপ। তো এই অ্যাপ বলটা তখনই বেশি হবে যখন আমাদের এই শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা এর মানটা কম হবে, ঠিক কিনা? একদম ঠিক বলেছো, একদম ঠিক। ঠিক কিনা মেরি ভাই? একদম ঠিক দাদা। আর এখানে তো সত্যি দেখতে পাচ্ছি আমাদের পরীক্ষা করে দেখা গেছে কি, আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেই মানটা অনেক বেশি, মানে এই মানটা অনেক বেশি, মানে বুঝতে পারছি আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যে তড়িৎভেদ্যতা তার মানটা অনেক কম, ঠিক? একদম ঠিক। এবার দেখা যায় যে আমাদের এই যে শূন্যস্থান বা বায়ু মাধ্যম ছাড়া অন্য একটি মাধ্যম, অন্য যে কোনো মাধ্যমের কি হচ্ছে, আমাদের এই যে বলটা আকর্ষণ বা বিকর্ষণ বলটা, এই বলটার মানটা অনেক কম, মানে এই বলটা অনেক কম হচ্ছে, আকর্ষণ বা বিকর্ষণ বলটা অনেক কম হচ্ছে। তার কারণটা কি? অবশ্যই আমাদের ইপসাইলন অর্থাৎ আমাদের সংশ্লিষ্ট মাধ্যমের তড়িৎভেদ্যতা অনেক বেশি হচ্ছে। মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের ইপসাইলন নট, আমাদের আমাদের ইপসাইলন ইজ গ্রেটার দেন ইপসাইলন নট, মানে আমাদের এই বিভিন্ন মাধ্যমের তড়িৎভেদ্যতা আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় অনেক বেশি। এ বড় হয়, কে বেশি বড় রে? আমাদের ইপসাইলন বড় এবং ইপসাইলন নট আমাদের ছোট। বুঝতে পেরেছো? কোনো সমস্যা? যদি কোনো সমস্যা তো কমেন্ট বক্স ফাঁকা, আর আমি সবসময় রেডি আছি তোমার জন্য, তোমাকে রিপ্লাই দেওয়ার জন্য, তোমাকে বোঝাবার জন্য। এটাই আমার এখানে কাজ, ঠিক তো? একদম ঠিক। শুধু একটাই কথা, যদি ক্লাসগুলো ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রেখে নাও, এবং তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, তোমাদের ফেভারিট যারা, তাদেরকে শেয়ার করে দাও, তারাও যাতে বেশি মজায় শিখতে পারে এবং এগিয়ে যেতে পারে আমাদের এই ফিজিক্স বা পদার্থ বিদ্যা। এখানে ফিজিক্স বা পদার্থ বিদ্যাকে এত সহজ করে তুলবো না, কি বলবো, ওকে? তো চলো इसके आगे যেটা है, তো আমরা বুঝতে পারলাম যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা, যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা অপেক্ষা বেশি হয়। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা রইলো না। এই মজা লাগছে কিনা? মজা লাগছে কিনা মেরে ভাই? মজা লাগছে কিনা? পুরুলিয়ার ছেলে আমি, পড়াচ্ছি তোদের ফিজিক্স, তাও যদি মাথায় তোদের ঢোকে না এই ফিজিক্স, তাহলে আমার কিছু করার নাই, বলার আর নাই।
আমি পুরুলিয়া মাস্টার বোর্ডে পুরুলিয়া ভাষায় কথা বলি গো। চলো বাস, এরপর আরেকটা টপিক যার নাম হচ্ছে কি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আরে ভাই, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা অনেক সহজ, এটা অনেক জবরদস্ত। বৈদ্যুৎ, হ্যাঁ স্পেলিং দেখি তো বাংলায়, পরাবৈদ্যুৎ। আরে ভাই, পরাবৈদ্যুতিক ধ্রুবক, দেখো বইয়ে কি লেখা আছে দেখো। ঠিক আছে, আমি বাংলায় অনেক ভুলভাল লিখি, কারণ আমি বাংলায় পড়াশোনা করিই নি, বাংলায় পড়ালেখা আমি করিই নি। ঠিক আছে, আমার বাংলাতে অনেক অসুবিধা, অনেক অসুবিধা। এত অসুবিধা কার হয়? তো বাচ্চাদের হয় না মনে হয়। ওকে, দেখতে হয় বাংলায় কি কি আছে কি নাই। আরে ভাই চলো তাহলে, चलो चलिए देखते हैं बॉस क्या होता है আমাদের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, যাকে ইংলিশে বলা হয় কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম অর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো ভাই, এর থেকে সহজ আমার মনে হয় না আর কিছু জীবনে আছে বলে। কিরকম দেখো, আমাদের কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি ছিল রে? ইপসাইলন। কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি ছিল? ইপসাইলন নট। এদের যে অনুপাত, এই অনুপাতটিকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক তড়িৎ ভেদ্যতা। समझा कुछ? বুঝতে পারলে কিনা? আরে কিছুই না, এটা জাস্ট অনুপাত থাকে, এখানে জাস্ট অনুপাত তাকে বলছে যে পরাবৈদ্যুতিক আমাদের এই ধ্রুবক কোণটা। ওকে, পরাবৈদ্যুতিক ধ্রুবক কি বলছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে আমাদের যে কোনো কি হচ্ছে আমাদের কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা, এদের যে অনুপাত, এই অনুপাতটিকে আমাদের ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বলা হয়। তাহলে যদি এখানে বলে যে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের অপর নাম কি, তাহলে বলতে পারে কি আমাদের আপেক্ষিক, এর উল্টো নাম হচ্ছে আমাদের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এটা কি যে কোনো কোন, এটা কি রে এপসাইলনটা কোন মাধ্যমের, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই এটা হচ্ছে আমাদের শূন্যস্থান, বলো শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। আর এই সম্পর্কে আমাদের 2022, ওকে 2022-এ মনে হয় একটা কোয়েশ্চেন পড়েছিল নিটের। ওকে, তো ওইখানে কোয়েশ্চেন দিয়েছিল যে আমাদের পরাবৈদ্যুতিক একটা দিয়েছিল। আরে বাদ দে, যখন কোয়েশ্চেন করাবো তখন অলরেডি তো পেয়ে যাবিস নাকি, এখন কোয়েশ্চেনে যে লাভ নেই। ঠিক আছে, এখন শুধু বোঝা যাক, ডিটেলসে কমপ্লিট করা যাক। তাহলে যদি বলা হয় যে আমাদের আপেক্ষিক, আমাদের একটি মাধ্যম আছে, এবার সেই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলতে কি বুঝি, তাহলে বলতে পারি যে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা, এদের যে অনুপাত, সেই অনুপাত থেকে আমাদের ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। এই সম্পর্কে আমাদের কোন রকম সমস্যা এখন পর্যন্ত আর নেই। এইবার দেখা যাক আমাদের এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের সিম্বল কি রে? সিম্বল হচ্ছে আমাদের ক্যাপ্পা। একে বলা হয় তোর কি বলা হয়? কাপ্পা বলা হয়, কাপ্পা, কাপ্পা নট কাটাব্বা। ওকে, কি বলা হয়? কে ডবল পি এ, কে এ ডবল পি এ, কি বলা হয়? কাপ্পা। কি বলা হয়? কাপ্পা। এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের সিম্বল শর্টকাট লেখা হয় তাকে কি সিম্বল, না শর্টকাট লেখা হয় মানে সিম্বল। তো সিম্বলটা কি হচ্ছে? সিম্বল হচ্ছে আমাদের ক্যাপ্পা, নট কাটা বা মামা। ওকে, কি কে এটা? না স্মল কে নয়, কোনো কাটা বা মামা টাকলা মামা নয়। ঠিক আছে, কি নামের? এর নাম হচ্ছে কাপ্পা। যখনই বলা হবে কাপ্পা কাপ্পা কাপ্পা, তো কাপ্পা हो गया मतलब কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে লিখতে পারি এখানে কি কাপ্পা সমান ইপসাইলন বাই, আরে यार
इप्सिलॉन बाय इप्सिलॉन नॉट। ये हो गया हमारा एक फॉर्मूला। পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপা সমান হচ্ছে আমাদের কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইপসাইলন বাই আমাদের শূন্যস্থান বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা ইপসাইলন নট। কোন সমস্যা? না 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 না। তো চলো এবার দেখা যাক আমাদের এই যে ইপসাইলন আছে না, এই ইপসাইলনের ধ্রুবক কি হবে। चलिए काप्पा जी कहाँ अरे ইপসাইলন বলছি কি রে, না 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 এই কাপ্পা আছে। তো কাপ্পা জি অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই কাপ্পা জির একক কি হবে। তো দেখতে हैं भाई लोग क्या हो जाए একক কাপ্পা। তো এবার তোমরা এটা দেখে নিয়ে কমেন্ট আমাকে জানাও যে আমাদের এই কাপ্পা জি আমাদের এই কাপ্পা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কাপ্পা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক এর একক কি হতে পারে ফটাকসে। 10 গুনছি 1 2 3 4 5 2 3 4 6 7 8 9 10। এত ইজি ভাই। একক কি আমরা কি জানি, যখন যখন একটি রাশি দুটি রাশির একই রাশির অনুপাত হয়, যদি এটাও হয় দৈর্ঘ্য বা নিচেও হয় দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কাটাই যাবে, তাহলে কি তার কোনো একক হয় ঘন্টা, মানটা কত হয় 1, ওটাকে বলা হয় কি এককহীন, যার কোনো একক নেই। ঠিক তো। তো এইখানে একটা জিনিস নোটিস করো, আমাদের যে পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে না, এই পরাবৈদ্যুতিক ধ্রুবক ক্যাপা সমান কি হচ্ছে, ক্যাপা হচ্ছে আমাদের দুটি একই রাশির অনুপাত। এটাও হচ্ছে তড়িৎ ভেদ্যতা এবং এটাও হচ্ছে আমাদের তড়িৎ ভেদ্যতা, দুটি একই রাশির অনুপাত হয়, অর্থাৎ এটাও তড়িৎ ভেদ্যতা এটাও তড়িৎ ভেদ্যতা হয়, দুটিরই একক সেম সেম। ঠিক কিনা? অ্যাবসলিউটলি। আমাদের এটাও তড়িৎ ভেদ্যতা এটাও তড়িৎ ভেদ্যতা, দুটির একক সেম সেম, তাই দুটির একক কি হবে কাটায় যাবে, এবং কাটায় যাওয়ার ফলে আমাদের কে এর মানটা আসবে 1, অর্থাৎ কি আমাদের এই কাপ কে বললাম কি, আরে ভুল বললাম ভাই, ভুল বলেছি আমি, ঠিক আছে, এটা আমি মেনে নিচ্ছি আমি ভুল বলেছি। ওকে, কে কখনো বলবি না, কি বলবি আমাদের ক্যাপা কে ক্যাপা, এই ক্যাপা কি ক্যাপার মান, অর্থাৎ কি আমাদের ক্যাপা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই ক্যাপা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নেই, এটা হচ্ছে একটা এককহীন রাশি। এই সম্পর্কে আর কোন রকম সমস্যা নেই হতা है हमरा जी। ঠিক কিনা? একদম ঠিক। আবার যেহেতু আরেকটা জিনিস দেখা যাক আমাদের এই ক্যাপার মানটা কত হয়, এবারে ক্যাপার মান দেখো। তো চলো মান দেখি, মান অফ हमारा ক্যাপা जी। तो चलिए देखते हैं बॉस क्या होता है हमारे ক্যাপার মান। দেখো ভাই একটা জিনিস মাথায় রাখো, ক্যাপার তো আমরা ক্যাপার যে মান সেটা আমরা বলতে পারছি না, বাট ক্যাপার যে মান মিনিমাম কত হতে পারে সেই সম্পর্কে আমি তোমাদেরকে এখন বলে রাখছি। ওকে, এখন আমরা সেই সম্পর্কে বলে রাখছি। দেখো ভাই একটা ক্যাপার যে মিনিমাম মান সেটা আমাদের সব সময় 1 থেকে বেশি হয়। ও ক্যাপার মানটা কি হয় গ্রেটার দেন 1, সব সময় 1 থেকে বেশি হয়। কি করে হচ্ছে, আরে সেই সম্পর্কে দেখো। কি জানি ভাই, আমরা সবাই জানি কি ক্যাপা সমান হচ্ছে ইপসাইলন বাই ইপসাইলন নট। আর আমরা এটাও জানি যে আমাদের ইপসাইলন যেটা আছে, আমাদের এই ইপসাইলনের মানটা কি রে, আমাদের এই ইপসাইলনের মানটা বেশি আমাদের ইপসাইলন নটের থেকে। ইপসাইলন ইজ গ্রেটার দেন ইপসাইলন নট। এটা আমরা একটু আগেটাই দেখলাম কি না দাদা? দেখলাম, রাইট? ঠিক আছে, তাহলে এই সম্পর্কে আমরা একটু আগেই দেখতে পেলাম। তাহলে বুঝতে পারছি কি যেহেতু আমাদের এই ইপসাইলন যেটা আছে ইপসাইলন নটের থেকে আমাদের ইপসাইলনের মানটা বেশি হয়, তাই আমাদের এই ক্যাপা যেটা আছে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা সব সময় কি হয়, সব সময় বেশি হয়, 1 থেকে বেশি হয়। ক্যাপা ইজ গ্রেটার দেন 1, যেহেতু এ থেকে এর মানটা বেশি, আর এর মানটা বেশি মানে কি আমাদের ক্যাপার মানটা বেশি হয়। কখনো আমাদের কখনো আমাদের এরকম হয় কি যে আমাদের এই ইপসাইলনের মানটা বেশি হবে না, এটা কম আছে মানে অবশ্যই এটা বেশি আছে। ঠিক আছে, তাই মনে রাখবে সবসময় যে আমাদের ক্যাপা যে মানটা আছে যে কোনো মাধ্যমে আমাদের ক্যাপা বা আমাদের এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কিন্তু 1 এর থেকে বেশি হয়। ঠিক মনে থাকবে তো? নিশ্চয়ই মনে থাকবে। এমন কিছু কঠিন কি বললাম, অর্থাৎ সব
সব মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুব কি আমাদের 1 অপেক্ষা বেশি হয়। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা আর রইল না, ঠিক কিনা? একদম ঠিক। তো চলিয়ে মেরে দোস্ত और দেখতে हैं ভাই, আমাদের আরেকটা কথা মনে রাখিস, আমাদের যেহেতু এই যে ক্যাপা মহারাজ আছে, ঠিক তো? এই ক্যাপা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক এর কি, এর তো কোনো এককই নয়, এটা হচ্ছে এটা এককই রাশি। তাই ক্যাপার যে মান, সেই মানটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা, কোনো একক নেই। এক, এটা হচ্ছে ক্যাপার মান, শুধুমাত্র একটা সংখ্যা হবে ক্যাপার মান। এবং আমাদের এই ক্যাপার যে কোনো, আমাদের এই ক্যাপা যেটা আছে, আমাদের এই পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা যে কোনো এককের ক্ষেত্রে লিখি না কেন, প্রত্যেকটি এককের ক্ষেত্রে আমাদের ক্যাপার মান একই হবে। যদি মনে হয়, মনে করো আমরা সিজিএস পদ্ধতি নিলাম, সিজিএস একক পদ্ধতিতে আমাদের ক্যাপার মান হচ্ছে কত, 2, ঠিক আছে? এবার যদি আমরা সেই ভ্যালুগুলাকে অন্য একটা এককে নিয়ে যাই, তাহলে সিরিয়াস করে দেবো এসআই একক। তো এই এসআই এককের ক্ষেত্রে যখন আমরা এই ক্যাপা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা বসাবো, তখন কিন্তু আমাদের 2 বসাবো। কারণ কি, আমাদের ক্যাপা হচ্ছে এককই রাশি, এ কোনো এককের উপর নির্ভরশীল নয়। একটা নির্দিষ্ট মানের জন্য আমাদের ক্যাপা এর মানটা যে কোনো একক পদ্ধতির ক্ষেত্রে কিন্তু একই হয়। এই সম্পর্কে আর কোনো রকম সমস্যা বস, কোনো সমস্যা? আমি তো ঘামে চলে যাচ্ছি ভাই। আরে ভাই, আমি কি হয়, এত গরম মনে হচ্ছে ফ্যান চালাই নিয়ে ভালো, বাট ফ্যান চালালে ঠিক মতো শোনাবে না, এটাও একটা অসুবিধা। ওকে, तो चलिए देखते हैं बॉस इसके बाद क्या होता है। अच्छा, সিজিএস পদ্ধতিতে আমাদের দেখা যাক সিজিএস একক পদ্ধতিতে আমাদের ক্যাপা এর মানটা কত হয় সেই সম্পর্কে একটু দেখি নাকি? আরে চলো দেখতে हैं বস। तुम्हारे थे हमारे थे, কোনো সমস্যা যদি থাকে তো কমেন্টে জানাও, কমেন্টে জানাও, কমেন্টে জানাও। चलो चलो देखते हैं, चलिए देखते हैं, चलिए देखते हैं बॉस 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 ভাই। তো দেখতে हैं সিজিএস পদ্ধতিতে আমাদের ক্যাপা এর মানটা কত হয়, ঠিক তো? চালিয়ে দেখতে हैं। তো সিজিএস পদ্ধতিতে আমরা একটু আগে দেখলাম, ওয়েট, আমরা একটু আগে দেখলাম ক্যাপা সমান হচ্ছে আমাদের ইপসাইলন বাট ইপসাইলন নট, ইপসাইলন বাই ইপসাইলন নট। ওকে, তো সিজিএস পদ্ধতিতে আমরা আগের ক্লাসে দেখেছিলাম কোথাও কি যে আমাদের এই এপসাইলন নট ইজিক্যাল টু 1 হয়, দেখেছিলাম কি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেছিলাম কিনা? একদম দাদা দেখেছিলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে যখন আমরা এই মানটা লিখবো, তখন যদি আমরা আমাদের এই যে ইপসাইলন নট এর মানটা কত, এর মানটা হচ্ছে আমাদের দাদা 1। তো যদি 1 বসাই তাহলে ই আসছে, তাহলে ক্যাপা সমান বলতে পারি আমাদের এই ইপসাইলন। তাহলে ক্যাপা আর ইপসাইলন এদের মানটা সেমই হয়। সিজিএস পদ্ধতিতে আমাদের ক্যাপা যত হয় ততই আমাদের ওই মাধ্যমটির তড়িৎ ভেদ্যতা হয়। সিজিএস পদ্ধতিতে আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক কিনা বস? সমঝা কুছ? পরাবৈদ্যুতিক ধ্রুবক যা হয় আমাদের ওই মাধ্যমটির, কোন মাধ্যমটির সংশ্লিষ্ট মাধ্যম যে মাধ্যমে নিয়েছি আমরা, সেই মাধ্যমটির সেই মাধ্যমটির আমাদের তড়িৎ ভেদ্যতা, তড়িৎ ভেদ্যতা এর মানটা কিন্তু দুটো সমানই হয়। বুঝতে পারলে তো? মনে করো কিরকম বলতে চাইছি, দেখো ভাই, শুধুমাত্র একটাই ডিফারেন্স কি বলতো, আমাদের যে ক্যাপা আছে এই ক্যাপা হচ্ছে একক নেয়, ক্যাপার কোনো একক নেই, কিন্তু আমাদের এই কোনো একটি মাধ্যম বা সংশ্লিষ্ট মাধ্যমটির কিন্তু একক আছে, বাস এই সমস্যা। কিরকম, একটা এক্সাম্পল থেকে বোঝো আমি কি বলতে চাইছি। এক্সাম্পল বলতে গেলে আমাদের যে অভ্র আছে, অভ্র নাম শুনেছিস তো? আরে ভাই, বার্থডে পার্টিতে সেলিব্রেশন করা হয় কি দিয়ে? অভ্র দিয়ে, ঝিলঝিলে কালবা, ঠিক আছে? তো এই অভ্র যে আছে, তো অভ্রের লিখে দিচ্ছি এখানে, আমাদের অভ্রের যে ক্যাপার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সেটা হচ্ছে আমাদের 5.4। তো আমরা যখনই সিজিএস পদ্ধতিতে আমরা এই মানটা, অর্থাৎ আমরা লিখি, ঠিক আছে? তো ক্যাপার মানটা যদি 1.4 হয়, তো আমরা যখন এই মানটা আমরা একটা সিজিএস পদ্ধতিতে কোনো একটা মাধ্যমে বসাবো, তখন কত হবে? ই এপসাইলন বাট ইপসাইলন নট।
আর যেখানে আমরা ক্যাপার মানটা জানি, ক্যাপার মানটা হয় আমাদের কত দেওয়া আছে 5.4। তো 5.4 বসালাম, এখানে ইপসাইলনের মানটা আমরা জানি না। আর সিজিএস পদ্ধতিতে আমাদের ইপসাইলনের মানটা সবসময় কত হয় 1 হয়। এটাও একটু আগে আমরা দেখলাম, ঠিক তো? আর এটা আমরা দেখেছি আগের ক্লাসে, ঠিক? তাহলে এবার এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের ইপসাইলনের মানটা অর্থাৎ কোন মাধ্যমে তৈরি ভেতরে কি হচ্ছে 5.4। শুধুমাত্র কি আমাদের ক্যাপায়ের কোনো একক নেই, কিন্তু আমাদের ইপসাইলন যেটা আছে এই ইপসাইলনের একক আছে। সেই এককটা কি রে? আমরা বলতে পারি, এখানে কি লিখতে পারি, ইপসাইলন ইজ ইকুয়াল টু 5.4 এর যে একক সিজিএস তে স্টেট কুলম্ব, ঠিক তো? স্কয়ার ডাইন -1 সেমি -2, এটা না রে একক? এটা দেখেছিলাম না আগের ক্লাসে? আগের ক্লাসে আমরা এটাই দেখেছিলাম না? হ্যাঁ দাদা, এইটাই দেখেছিলাম। তাহলে দেখো আমাদের সিজিএস পদ্ধতিতে যখন আমরা লিখছি, আমাদের এই সিজিএস পদ্ধতিতে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যে মানটা আসছে সেই মানটাই আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের হয়। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। বাট যখনই আমরা এসআই একক পদ্ধতিতে আমাদের এই ধ্রুবকটিকে লিখবো, অর্থাৎ অভ্র যেটা আছে, অভ্রের মনে করো পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা আছে আমাদের কি রে 5.4 আছে, ঠিক তো? কারণ আমরা জানি যে আমাদের ক্যাপা বা পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা যে কোনো একক পদ্ধতিতেই একই হয়। তাহলে দেখা যাক এসআই পদ্ধতিতে আমাদের এই যে রয়েছে আমাদের তড়িৎ ভেদ্যতা, কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মানটা কত হবে। আমাদের সিজিএস পদ্ধতিতে কোন একটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সংশ্লিষ্ট মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ক্যাপার যেটা হয়, ক্যাপার যে মান হয় সেই মানটাই হয়। বাট আমাদের এসআই পদ্ধতিতে ক্যাপার যে মানটা হয় সেই মানটা কিন্তু আমাদের এই ইপসাইলন সংশ্লিষ্ট মাধ্যমটির হয় না, ঠিক আছে? অন্য হয়। কেন, কি করে হয় সেই সম্পর্কে আবার একটু বোঝো। এখানে আমি কি বেশি কনফিউজ করে ফেললাম কি? বেশি কনফিউজ করলাম কি? যদি কনফিউশন সৃষ্টি হয় তাহলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি কোনো কনফিউশন নিয়ে এখান থেকে যেও না, আমি আবার ক্লাস নিব, আমি বারবার ক্লাস নিব, তাও কিন্তু কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকতে দিব নাই, এটার 100% আমি গ্যারান্টি দিতে পারছি। ওকে, ঠিক আছে তো? ঘুম নাই, ঘুম নাই, বিরক্তি নাই, কোনো দিকে অ্যাটেনশন দিও না, ক্লাসটার দিকে মন দাও, তো দেখি কি হয়। তো আমরা এসআই একক পদ্ধতিতে আমাদের এই ইপসাইলন নট ছিল, সেই ইপসাইলন নটের মানটা কত ছিল রে? ছিল দাদা 8.554 ইন্টু 10⁻⁻12 ছিল কিনা? একদম দাদা। কুলম্ব স্কয়ার নিউটন -1, এককটা লিখে দিই। ওকে, কুলম্ব স্কয়ার নিউটন -1 মিটার মাইনাস আরে ইয়ার 2, কি বলছে শোন সেটা। ওকে, বাস এই মানটা ছিল। তাহলে যখনই আমরা একটা এই সমীকরণটাতে আমাদের এই ক্যাপা সমান বোঝাবো ইপসাইলন বাই ইপসাইলন নট এসআই পদ্ধতিতে, তখন আমরা দেখবো আমাদের ক্যাপার মান কত আছে 5.4, এটা জানি। এটা হচ্ছে ইপসাইলন, আর ইপসাইলন নটের যে মান সেটা হচ্ছে কত 8 পয়েন্ট, আরে 8 পয়েন্ট না, হ্যাঁ দাদা 8 পয়েন্ট, আরে মেরে ভাই 8.855, 8.8554 ইন্টু 10⁻⁻12। তো এই মানটা যখন আমরা বোঝাবো তখন আমাদের এই কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এর মানটা আসবে কত, ইপসাইলন ইজ ইকুয়াল টু 5.4 ইন্টু 8.8554 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কয়ার নিউটন -1 ইন্টু মিটার -2। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। এবার এই গুণটাদের কর, যে মানটা আসবে সেইটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে একটি মাধ্যমের তড়িৎ ভেদ্যতার, কোন একটি মাধ্যমের সংশ্লিষ্ট মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মান। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। যে মানটা আসছে 4.78 ইন্টু 10⁻11, হ্যাঁ 11, ওকে 11 কুলম্ব স্কয়ার নিউটন -1 মিটার -2। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে বুঝতে পারলে আমাদের সিজিএস পদ্ধতিতে যখন আমরা একটা তড়িৎ ভেদ্যতা বার করবো, সিজিএস পদ্ধতিতে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং আমাদের ওই মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওদের দুটি মান আমাদের কি হয় সেমি হয়। বাট আমাদের এসআই পদ্ধতিতে আমাদের সেই পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং আমাদের সেই তড়িৎ ভেদ্যতার মানটা কিন্তু ডিফারেন্ট হয়, আলাদা হয়। এই সম্পর্কে তোমাদের মনে রাখতে হবে। ওকে, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা এখানে নেই। তাহলে চল আর একটু এগিয়ে যাই। ওকে, चलिए बॉस थोड़ा और आगे जाते हैं। আগে যেতে যেতে আরেকটু এগিয়ে যাই। এইভাবে ছোট্ট ছোট্ট পায়ে আমরা একদিন এগিয়ে যাব, ঠিক তো? ওহো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক সায়েন্সে আমরা এগিয়ে যাবোগে। চলো কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এক্সাম আসার আগে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার করে দেবো। ওকে, কোনো সমস্যা এখানে থাকতে দেব নাই, একদম জিরো থেকে হিরো করে দেবো। কোনো সমস্যা নাই, তোমরা শুধু কমেন্টে জানাবে দাদা আমি বুঝতে পারছি না, বাট কোনো রকম সমস্যা, যে কোনো সমস্যা আমি আছি, তোমাদেরকে আবার পড়াবো, বাট দৌড়ায় নিয়ে যাবো, ঠিক আছে? সায়েন্সে পিছিয়ে রাখতে দেবো না, এটা গ্যারান্টি। ফিজিক্স সায়েন্স বলতে আমি ফিজিক্স কথা বলছি। ওকে, চলিয়ে বস। তো ভাই এখানে আমরা একটা সমীকরণ পেয়েছি, ক্যাপা সমান ইপসাইলন বাই ইপসাইলন নট, ঠিক তো? গুড 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 গুড। তো এখান থেকে আমরা এটাও লিখতে পারি, বা ইপসাইলন ইজ ইকুয়াল টু, এটা পেয়েছি ক্যাপা ইপসাইলন নট, ঠিক কিনা বস? একদম ঠিক। তো আমরা একটু আগেটায় যে সমীকরণটা পেয়েছিলাম, কি পেয়েছিলাম দাদা? এফ সমান হচ্ছে 1/4 পাই ইপসাইলন, কি রে? ইপসাইলন, হ্যাঁ, Q1 Q2/r²। এই সমীকরণটা একটু আগেটাই আমরা পেলাম কিনা? এই সমীকরণটা যদি আমরা নাম দিই এখন সমীকরণ, যেটা ইচ্ছা দিয়ে দাও, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, চলে বস। তো দিয়ে না দে তোদের ব্যাপার, ঠিক আছে? আমি বোঝালাম, বললাম, আমি বলবো বারবার যে আমি সবসময় বলবো বারবার যে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ, তখন বুঝে নিচ্ছি আমরা এই সমীকরণের কথা বলছি, ঠিক আছে? এই সমীকরণটা কথা আমরা বলছি। ওকে, তো দেখো ভাই, তো এই সমীকরণটা আমরা অন্যরকম রূপও লিখতে পারি। কিভাবে? আমরা এই ইপসাইলন নটটায় যদি 1/4 পাই, এই ইপসাইলনের জায়গায় যদি আমরা কে ইপসাইলন নট বসাই, এর জায়গায় যদি আমরা এটাও বসাই, কোনো সমস্যা না दादा, कोई समस्या नहीं है, कुछ भी समस्या नहीं है, कोई भी समस्या नहीं है, ঠিক আছে? তাহলে এই হয়ে গিয়া আমাদের বিকল্প রূপ, এটাও হচ্ছে একটা সমীকরণ, এটাও হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের রূপ, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক তো? যদি দেয়া থাকে যে কোনো একটা অঙ্ক দেয়া আছে, কোনো একটা প্রবলেম দেয়া আছে, কোনো একটা ম্যাথমেটিক্স দেয়া আছে, তো সেই প্রবলেমে যদি আমাদের এই ইপসাইলনের যেটা কথা, যদি ইপসাইলনের মানটা দেয়া না থাকে, দেয়া থাকে আমাদের কে এর মানটা 1, দেয়া থাকে আমাদের ইপসাইলন নটের মানটা 1, ঠিক আছে, বা 10 20 কিছু একটা, ঠিক আছে? তো এদের মান দুটো আমরা বৈসায়ও কিন্তু আমরা কুলম্বের সূত্র, এই যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স, অর্থাৎ কি আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, ওই দুটো কিন্তু আমরা বার করতে পারি, ঠিক তো? বাড়িয়ে আসা, হ্যাঁ, গুড গুড গুড, গুডেস্ট, ভেরি গুড, বাস। ওকে, আবার আমাদের এটা ছিল কি এসআইতে। এবার আমরা যদি এই সমীকরণটা আবার সিজিএস নিয়ে যাই, তো আরেকটা সমীকরণ পাতে পারি, কিরকম বলতো? চালিয়ে দেখতে হবে বস। ওকে, কি হচ্ছে? আমরা আগের ক্লাসে দেখেছিলাম আমরা ইপসাইলন নট এর জায়গায় আমরা 1/4 পাই বসাতে পারি বা বসাই আমরা, ঠিক আছে? তো আমরা যদি এই 1/4 পাই কাফা আছে এবং ইপসাইলন নটের জায়গায় যদি আমরা 1/4 पाई বসাই ইনটু Q1 Q2/r², ठीक है? तो क्या होगा? 4 पाई काट जाएगा, तो और एक रूप मिल जाएगा আমাদের কুলম্বের সূত্রে দাদা, সিজিএস পদ্ধতির আরেকটা রূপ পেয়ে যাবো আমরা, পাবো কিনা? একদম, কি হচ্ছে আমাদের 1/কাপ্পা আয়েগা Q1 Q2/r², ঠিক কিনা ব্রো? তো এই সমস্ত রূপগুলাকে আমরা মনে রাখবো, কারণ এগুলো আমাদের প্রবলেমের সময় কাজে লাগতে পারে, ঠিক আছে? গুড, একদম গুড। চলো তাহলে এবার দেখা যাক আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি, আর এইটা আরো সহজ। ওকে বস, আর একটু বস, আরেকটু, তারপরে আমাদের ক্লাস শেষ হবে, ঠিক আছে? কোনো সমস্যা এখানে নেই, जस्ट चिल मारो चिल। ओके, चिल है इधर, प्रिंस द हेयर है, तो कोई बात नहीं फिजिक्स का, ফিজিক্সের কোনো সমস্যা এখানে থাকবে না, কোনো চিন্তার কারণ নেই। আমি কেন আছি, আমি কে? আমি তোমাদের প্রিন্স দা। ওকে, মাথায় রাখো। চলিয়ে বস, চলিয়ে। আমার, হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো আমি বলে দিয়েছি, শেয়ার করে দেবো, ঠিক আছে? সেখানে তোমরা कुछ भी প্রশ্ন থাকতে পারে ফিজিক্সের, আমাকে জানাবে, কোনো সমস্যা নাই। চলো তাহলে দেখা যাক আমাদের কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, আরে কুলম্বের ভেক্টর, সরি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর পড়েছে তো ভাই? একদম। ভেক্টর পড়োনি তো কমেন্টে জানাও, ঠিক আছে? ভেক্টর রূপ, তাও
এখানে ভ্যাক্টর শেখার কোনো প্রয়োজন নেই, অনেক অনেক ইজি আছে, ঠিক আছে? ভ্যাক্টর না শিখলে পেরে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা নেই। তো ভাই ভ্যাক্টরের সূত্রে কি হচ্ছে, সরি কুলম্বের সূত্রের ভ্যাক্টর রূপ সম্পর্কে জানা যাক। মনে করো এই হচ্ছে একটি আধান, এই হচ্ছে একটি আধান, এর নাম দাও Q1, এর নাম দাও Q2, ঠিক? এবং মনে করো এদের মধ্যে যে ডিস্টেন্স, দূরত্ব, সেটা হচ্ছে আমাদের আর। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। গুড কিনা? একদম দাদা, ভেরি গুড। তো এদের দুটি আধান নিয়েছে Q1 Q2 এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের আর। এবার আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানবো। অবস্থান ভেক্টর বলতে কি, Q1 থেকে Q2 এর দিকে যে দূরত্ব, Q1 থেকে Q2 দিকে যে, আরে মার্কারটা চেঞ্জ করি, ঠিক আছে? Q1 থেকে Q2 এর দিকে যে দূরত্ব এবং দিক, তাকে Q1, এই যে Q1 আছে এবং Q2, এই Q1 থেকে Q2 এর দিকে যে দূরত্ব এবং দিক, তাকে আমরা আর তীর চিহ্ন দ্বারা এই ভেক্টর রূপটি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? এবং এই এর যে ইউনিট ভেক্টর, সেই ইউনিট ভেক্টরটি মনে করো আমাদের আর ক্যাপ। ওকে, বাস, সিম্পল ব্যাপার। কি হচ্ছে, আমরা দুটি আধান নিয়েছি, একটা হচ্ছে Q1 এবং একটা হচ্ছে আরেকটা যে Q2, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে আমাদের আর। তাহলে এবার বলতে পারি Q1 থেকে Q2 এর দিকে, Q1 থেকে Q2 এর দিকে দূরত্ব, Q1, এই যে Q1, Q1 থেকে Q2 এর দিকে দূরত্ব এবং দিক বোঝাতে আমরা আর তীর চিহ্ন এই ভেক্টরটি লিখলাম, ঠিক আছে? এবং এই যে ভেক্টরটি আমাদের, এবং এই আমাদের এই Q1 থেকে Q2, এই এই Q1 থেকে Q2 এই বরাবর আমাদের এই দিক বরাবর যে একক ভেক্টর, সেটি হচ্ছে আমাদের আর ক্যাপ বা আর টুপি, ঠিক কিনা? একদম ঠিক, কোনো সমস্যা এখানে নেই। এবার আমরা বিকর্ষণ বল সম্পর্কে একটু আলোচনা করি। বিকর্ষণ বল, বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স। তো ভাই একটা কথা বলতো আমাকে, যে আমাদের দুটি আধান, এদের মধ্যে বিকর্ষণ বল কখন কাজ করে দাদা? এদের মধ্যে বিকর্ষণ বল তখন কাজ করে যখন দুটি আধানই পজিটিভ পজিটিভ, অর্থাৎ দুটি আধানই ধনাত্মক ধনাত্মক হয়, কিংবা দুটি আধানই আমাদের ঋণাত্মক ঋণাত্মক হয়। যখন দুটি সম পরিমাণ আধান হয়ে যায় তখন তাদের মধ্যে কি করে, আকর্ষণ বল কাজ করে না, বিকর্ষণ বল কাজ করে, পরস্পরকে তারা দূরে ঠেলে দেয়, ঠেলে কিনা? একদম ঠিক। তাহলে বিকর্ষণ বল কাজ করে যখন দুটি আধান, এই দুটি আধানই ধনাত্মক ধনাত্মক, পজিটিভ পজিটিভ, কিংবা দুটি আধানই যখন ঋণাত্মক ঋণাত্মক হয়, তখন তারা একে অপরকে পরস্পরকে কি করে ঠেলে দেয়। আরে ভাগ, আরে ভাগ, ঠেলে দেয়, আরে ভাগো ভাগো ভাগো, বিকর্ষণ বল কাজ করছে, ঠিক কিনা? গুড দাদা, একদম ঠিক কথা বলেছো। তবে তারা একে অপরকে কি করে দূরে ঠেলে দেয়, একে আমরা বিকর্ষণ বল বলি, যাকে ইংলিশে বলা হয় আমাদের রিপালসিভ ফোর্স। এই সম্পর্কে আমাদের কুছ ভি সমস্যা নেই। এই ক্ষেত্রে আমাদের কি হয়, এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই Q1 এবং Q2 এর যে গুণফল, কি আমাদের Q1 এবং Q2 এদের যে গুণফল, এই গুণফলটা কি হবে রে ভাই? এদের গুণফলটা সব সময় দাদা ধনাত্মক হবে, হবে কিনা? একদম ঠিক, ধনাত্মক হবে, অর্থাৎ সবসময় আমাদের গ্রেটার দেন জিরো, জিরো থেকে বেশি হবে, ঠিক কিনা? একদম ঠিক। কি করে? দুটি আধানের মধ্যে যখন বিকর্ষণ বল কাজ করছে, দুটি আধানের মধ্যে যখন বিকর্ষণ বল কাজ করছে, তখন তাদের যে গুণফলটা দুটি আধানের, তখন তাদের মধ্যে গুণফলটা ধনাত্মক কেন হচ্ছে দাদা? ধনাত্মক হবে না ভাই, কেন হবে না? দেখো, যদি প্লাসে প্লাসে গুণ হয়, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে গুণ হয় তো কিতনা হবে ব্রো? প্লাসই হবে না? হ্যাঁ, যদি এটা মাইনাসে মাইনাসে গুণ হয়, মাইনাস ইন্টু মাইনাস, তো কিতনা হবে ভাই? প্লাসই হবে না? ঠিক তো? তার জন্য কি হচ্ছে, আমাদের Q1 এবং Q2 এদের যে গুণফল কি হয়, ধনাত্মক হবে, অর্থাৎ জিরো থেকে বেশি হবে, ঠিক তো? এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই দাদা। এবার দিকটি বোঝা যাক। কি, এবার আমরা দিক সম্পর্কে জানবো। ছবিতে দেখো, একটা ছবিতে দেখ, আমাদের Q1 আধানটি Q2 কে নিজের থেকে কি করবে, দূরে সরিয়ে দিবে, ভাগ, চল চল ভাগ,
ও টানবে না, টানলে তো আকর্ষণ বল হয়তো, এখানে বিকর্ষণ বল কাজ করছে, মানে কি আমাদের কিউ ওয়ান আধানটি কিউ টু আধানটি কি হচ্ছে দূরে সরে দিচ্ছে, দূরে ঠেলে দিচ্ছে, বিকর্ষণ করছে। তাই বলের যে অভিমুখ, বলটা কোন দিকে কাজ করে, বলের মুখটা আমাদের কেন্দ্র করে এই দিকে হবে, হবে কিনা, কোন দিকে হবে, আমাদের এই যে আর ত্রিজ্যের যে মুখটা আছে সেই দিকে আমাদের এই এফ বলটা ভেক্টর এফ তীর চিহ্ন বাই ভেক্টর বলটি ওই দিকে কাজ করবে। কারণ কি আমাদের কিউ ওয়ান আধানটি তাকে ওই দিকে ঠেলছে, ওই দিকেই বলটা প্রয়োগ করছে। কোনো সমস্যা না দাদা, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের এই কিউ ওয়ান থেকে কিউ টুর দিকে অর্থাৎ আর ভেক্টর রয়েছে, অর্থাৎ আর তীর চিহ্ন এর দিকে কাজ করছে আমাদের এই এফ ভেক্টর বলটা। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা এখন নাই। গুড দাদা, ঠিক তো? তাহলে বল এখানে আমাদের যে ভেক্টর রূপটা সেটা আমরা লিখতে পারি কি, সেটা আমরা লিখতে পারি কি লিখতে পারি, লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এফ এফ সমান 1/4, ঠিক তো, এফ সমান 1/4 ইপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার, লিখতে পারি এখানে আর ক্যাপ। আর ক্যাপটা কি, আর ক্যাপটা বোঝাচ্ছে আমাদের যে কার্যকর বিকর্ষণ বলটা, সেই বিকর্ষণ বলের যে দিকটা, সেই দিকটা বোঝাচ্ছে আমাদের ইউনিট ভেক্টরটা, ঠিক তো, লিখতে পারি কিনা, এটা আমরা লিখতে পারি। বাট ওয়েট, আমরা এটা কি, এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বিকর্ষণের ক্ষেত্রে, যখন দুটি আধান সম তখন তাদের বিকর্ষণ করতে আমরা এর রূপে লিখতে পারছি। ওকে, এই হচ্ছে কি আমাদের এই ইউনিট ভেক্টরটা গুণ করেছি, তার কারণটা হচ্ছে যে বোঝাচ্ছে এখান থেকে যে আমাদের বিকর্ষণ হচ্ছে, মানে বিকর্ষণ যে বলটা সেই বলটার অভিমুখটা বোঝাচ্ছে আমাদের এই ইউনিট ভেক্টরটা, ইউনিট ভেক্টরের যে অভিমুখটা সেই দিকে বাস সিম্পল ব্যাপার অনেক ইজি, ঠিক আছে, কোনো সমস্যা এখানে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা। এইবার আমরা দেখবো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এটা জাস্ট বোঝাবার জন্য লিখলাম, ঠিক আছে, কোনো সমস্যা এখনো পর্যন্ত শুরু হয়নি, আমি মেনে নিচ্ছি। এরপরে আমরা দেখবো তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই আকর্ষণ বলটার সময় তাদের এই বলটা কোন দিকে কাজ করছে। তার আগে একটা কথা, আমি কিন্তু খারাপ করলাম এটা, আরে ভাই তুই এই জানাই ধর কি করছি ভাই, আমি মুছে দিচ্ছি কেন। ওকে ঠিক আছে, চলিয়ে বস, ফের দেখতে हैं তাদের মধ্যে আকর্ষণ বলটা কখন কাজ করে। तो हट जा मेरे लाल, तू तेरा तो विकर्षण खत्म हो गया, अब आएगा আকর্ষণ। তো আকর্ষণ বলটা কখন কাজ করে সেটা কমেন্ট আমাকে জানিয়ে দাও আগে, যখন জানাচ্ছ তখন, ঠিক আছে। চলো, আকর্ষণ বা অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল, অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন তো होता है सबसे खास অ্যাট্রাকশন ফোর্স। ওকে, তো আমাদের দুটি আধানের মধ্যে, আমাদের দুটি আধানের মধ্যে আকর্ষণ বল তখনই কাজ করে যখন কি, দুটি আধানের মধ্যে আকর্ষণ বল তখনই কাজ করে যখন দুটি আধান পরস্পরের বিপরীত হয়, অর্থাৎ কি একটা ধনাত্মক একটা ঋণাত্মক, বা কি হয়, হ্যাঁ, যখন দুটি একটি ধনাত্মক ঋণাত্মক হয়, দুটি আধান পরস্পর বিপরীত হয়, তখন তাদের মধ্যে যে বলটা কাজ করে সেই বলটা কিন্তু আকর্ষণ বল হয়। আর আকর্ষণ মানে কি, আমাদের আকর্ষণ বলটাই কিউ ওয়ান বলটা আমাদের কিউ টু কে আকর্ষণ করবে, করবে কিনা, একদম ঠিক। তাহলে আমাদের এই বলটা আবার কোন দিকে কাজ করবে রে, এই দিকে কাজ করবে, ঠিক কিনা দাদা, একদম ঠিক বলেছো। এবার নিজের দিকে টানছো, চলে 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 আকর্ষণ করছে, নিজেদের চলে চলে আয়, চলে আয় বস। মানে এইখানে বুঝতে পারছি আমাদের যে আর ভেক্টরটা আছে সেটা ওই দিকে কাজ করছে, আর তীর চিহ্ন যেটা আছে এই তীর চিহ্ন আর বালা ভেক্টরটা, সরি আর তীর চিহ্নটা কি করছে আমাদের দূরত্ব দিকে দেখাচ্ছে সেটা, ঠিক আছে, ওটা কি এই ওইভাবে কাজ করছে। কিন্তু আমাদের আমাদের যে বলটা, আমাদের ভেক্টর বলটা কি করছে তার উল্টো দিয়ে কাজ করছে। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নাই, নিজের দিকে টানছে, এই কিউ ওয়ানটা কিউ টু কে নিজের দিকে টানছে, এই সময় কোনো সমস্যা নাই। যদি দুটি আধান পরস্পর ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক হয় তবে তাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে, এবং সেক্ষেত্রে আমাদের এই যে কিউ ওয়ান ইন্টু কিউ টু আছে, কিউ ওয়ান এবং কিউ টু এদের যে গুণফল, সেই গুণফলটা কি হবে রে ভাই, ঋণাত্মক হবে। গুড গুড, ভেরি গুড ভাই, ঋণাত্মক হবে। এবং অর্থাৎ কি ঋণাত্মক মানে কি, আমাদের এইটা জিরো থেকে কম হবে, মানটা হবে কি নাই, জিরো থেকে কম হবে, ঠিক তো। আমাদের যদি
এই যে দুটি আধান বিপরীত, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, তো এদের মধ্যে আকর্ষণ কাজ করছে। তো সেই আকর্ষণের বলের মানটা কি হচ্ছে বলতো, 0 থেকে কম হয়। সেটা আমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি, কারণ কি দুটি আধানের গুণফল সবসময় ঋণাত্মক হয়, হবে না? দুটি আধানের গুণফল সবসময় কি হবে, ঋণাত্মক হবে। যদি কেন হচ্ছে, যদি আরো আরো মানে বাচ্চাদের মতো জানতে চাও আরো বেশি, যে কোনো ছোট, আমি জানি ঠিক আছে কি হবে বলতো, আমাদের ছোট ছোট যে কনসেপ্ট সেগুলো তো আমাদের ক্লিয়ার হয় না, আমরা ভাবতে পারি যে অনেক বড় কিছু, ঠিক আছে? তো যত কিছু সমস্যা, যা কিছু সমস্যা হবে ছোট থেকে ছোট কনসেপ্ট, প্রত্যেকটা কিন্তু কমেন্ট আমাকে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো বলছি, ঠিক আছে? কোনো সমস্যা রাখো না, বলতে কোনো লজ্জা কোনো নেই, ঠিক আছে? ইন্ট্রোভার্ট কিন্তু চলবে না, এক্সট্রোভার্ট আমাদের জীবনে কিন্তু হতে হবে, ঠিক তো? ভেরি গুড। তাহলে এখানে বুঝতে পারছি আমাদের এই দুটি আধান গুণফল কি হচ্ছে, ঋণাত্মক হচ্ছে। তাহলে এরপর আমাদের Q2 থেকে Q1 এর দিকে, ভেতরের দিকে যেহেতু দূরত্ব ভেক্টর R2 ছিল, কি R2 ছিল আমাদের Q1 থেকে Q2 দিকে, তার উল্টো দিকে কাজ করছে, তাই বলতে পারি কি যে আমাদের এই যে R ভেক্টর তারা কত হচ্ছে, তারা এই আর চিহ্ন মাইনাস এই দিয়ে কাজ করছে, ঠিক কিনা? তো আমরা এইখানে এটা লিখতে পারতাম, আমাদের বলতে পারতাম যে আমাদের এই যে একক ভেক্টরটা আছে তার উল্টো দিকে মাইনাস একক ভেক্টর, ঠিক তো? এইদিকে আমাদের এই ভেক্টর বলটা কাজ করছে, এটা আমরা বলতে পারতাম, এটা আমরা লিখতে পারতাম। কিন্তু আমরা সেখানে আমরা মাইনাস চিহ্নটা ইউজ করব না, যখন আমরা লিখবো তখন আমাদের যে যখন আমাদের কুলম্বের সূত্রের যে রূপটা যখন লিখবো তখন আমরা কি এই মাইনাস চিহ্নটা ব্যবহার করব না। কেন করব না? কারণ কি, আমরা যখন এই দুটি আধানকে গুণ করব তখন তাদের মধ্যে অলরেডি ঋণাত্মক অটোমেটিক চলে আসবে, মাইনাস চিহ্ন তাদের মধ্যে আসেই যাবে, তার জন্য আমাদের এইসব মাইনাস চিহ্ন লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা এই আকর্ষণ বা বিকর্ষণের ক্ষেত্রে একটাই কুলম্বের সূত্র লিখতে পারি, কুলম্বের সূত্রের একটাই ভেক্টর রূপ হতে পারে, আচ্ছা করে হ্যাঁ একটাই ভেক্টর রূপ আমরা লিখতে পারি, যেটা হচ্ছে আমাদের এফ ভেক্টর সমান হচ্ছে কত, 1/4 পাই ইপসাইলন Q1 Q2 y r স্কয়ার ক্যাপ, একক ভেক্টর, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এইটা হচ্ছে আমাদের এই কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, আর বেশি কিছুই না। কেন? এখানে আমরা অ্যাট্রাকশন বলটা, আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বলের জন্য অন্য সূত্র একটা ভেক্টর রূপ এবং বিকর্ষণ বলের অন্য একটা ভেক্টর রূপ আমরা লিখতে পারতাম, বাট যদি আমরা তা না করে আমরা একটির মধ্যে লিখি তো কোনো সমস্যা নাই, আর এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কেন বলতো? কারণ যখন আমরা এই দুটি আধানকে গুণ করব তখন তাদের মধ্যে যদি বলটা প্লাস হয়, কি হবে, তাদের মধ্যে যদি আমাদের ধনাত্মক হয় গুণফলটা, তাহলে অটোমেটিক বুঝতে পারবো যে এদের মধ্যে আমাদের কি করছে, একটা আকর্ষণ বল সরি বিকর্ষণ বল কাজ করছে, ঠিক তো? হ্যাঁ, এবং যদি এটা তোমাদের আকর্ষণ বল কাজ করে তাহলে এটা অটোমেটিক কি হবে, মাইনাসে আসবে, তখন বুঝতে পারি যাবো যে এটা মাইনাস কখন আসবে কখন প্লাস আসবে, ঠিক তো? হুম, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটি রূপ, এটা হচ্ছে আমাদের একটি কুলম্বের সূত্রের এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ, আর বেশি কিছুই না। যদি অনেক বড় করে দেখছো তাহলে এটা বড় করে দেখার কোনো প্রয়োজনই নাই, অনেক সহজ, এইটা একটু মনে রাখো, বাস কিছুই না, ঠিক আছে? অনেক চেষ্টা করলাম বুঝাতে, অনেক সহজ আছে। যদি এর থেকেও আর কোনো বুঝতে অসুবিধা হয় এখানে, তাহলে অবশ্যই তোমার ভেক্টর যে চ্যাপ্টারটা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে আছে সেটা তুমি ঠিক করে পড়ো নাই, তো ওটা আমি ক্লিয়ার করে দেবো 3-4 দিনের মধ্যে, তাই চিন্তার কোনো কারণ নেই। কে আছে এখানে? ফ্রেন্ডসটা আছে, কোথাকার? পুরুলিয়ার ভাই। ওকে, তো চলো আব দেখতে হ্যাঁ আর একটু এগিয়ে যাই। তো একটা কথা বলো, আমরা আরেকটা জিনিস জানি, এটা হচ্ছে আমাদের ভেক্টর রূপ, নাম দিয়ে দে 1 নম্বর সমীকরণ বা 10 নম্বর বা যেটা ইচ্ছা দিয়ে দে, কোনো সমস্যা নাই। ওকে, তো ভাই একটা কথা বল, আমরা কি জানি? আমরা জানি একক ভেক্টর সমান হচ্ছে আর তীর চিহ্ন বাই আর, এই সূত্রটা আমরা পড়েছিলাম তখন ভেক্টরে। গুড গুড গুড। তো আমরা এই যে আমাদের ইউনিট ভেক্টরটা আছে, এই ইউনিট ভেক্টরের জায়গায় যদি আমরা আর তীর চিহ্ন বাই আর বসাই তো কোনো সমস্যা আছে? না 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 না, কোনো সমস্যা নাই। তো চলো বসাই, তাহলে কোনো সমস্যা নাই তখন, ঠিক আছে? তাহলে কি ভেক্টর ইজ ইকুয়াল টু বলতে পারি 1/4 পাই
ইপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু এটা হচ্ছে আমাদের আর ফ্যাক্টর সরি আর থেকে চিহ্ন বাই আর, ঠিক তো? তো এখানে যে দুটি একটি আর আছে এখানে গুণ হয়ে যাচ্ছে, তো আর কিউ লিখতে পারি, অবশ্যই গুড লিখতে পারি একদম। 1/4 বাই ইপসাইলন Q1 Q2 বাই আর কিউ ইন্টু আর ভেক্টর। তো এটাও হচ্ছে আমাদের ভেক্টর রূপ। আমরা এইভাবেও এই সূত্রটিকে লিখতে পারি যখন আমরা এই একক ভেক্টরের জায়গায় এই আর চিহ্ন বাই আরটা ইউজ করব। বাট একটা জিনিস মনে রাখিস, কি জিনিস বলতো, আমাদের এইখানে যে আর কিউ দেখতে পাচ্ছি, তো আর কিউটা কি বোঝাচ্ছে, এখান থেকে বোঝাচ্ছে আমাদের যে এফ সমানুপাতে হচ্ছে না এখানে যে 1/r কিউ। বাট এটা কিন্তু কখনো মনে করিস না, এটা কখনো তোমরা ভুল করে লিখবে না, আমরা কখনো এটা ভুল করে লিখবো না। আমরা সব জানি আমাদের এটা কি হচ্ছে, আরটা আমাদের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে? ওর কিন্তু কিউর ব্যস্তানুপাতিক হয় না। আমরা এই যে একটা এক্সট্রা স্যার, সেই আরটাকে আমরা গুণ করছি, ঠিক আছে? কিন্তু আমরা কখনোই এফ সমান আর কিউ এরকম লিখবো না। সবসময় আমরা কি জানবো, আরটা হচ্ছে তার এই সরি এফটা হচ্ছে কি, এফ হচ্ছে তার আর এর বর্গের ব্যস্তানুপাতিক, তার কিউবের ব্যস্তানুপাতিক নয়, ঠিক আছে? এটা আমরা ভুল করছি, ওকে, মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের আলাদা আরটা। সেই আরটা যাতে আমাদের যে ফর্মুলা, আমাদের ভেক্টর রূপটা অনেক ভালো করে সঠিকভাবে আমরা লিখতে পারি, তার জন্য আমরা কি করি, আরটাকে আমরা গুণ করে দিচ্ছি এখানে, আর বেশি কিছুই না, ওকে? ঠিক আছে, কোনো সংক্ষেপ নাই, তাহলে হচ্ছে আমাদের কুলম্বসের ভেক্টর রূপ। আর এখানে আশা করি কোনো রকম সমস্যা থাকছে না। আমাদের এখানেই এই ভেক্টর রূপ শেষ হচ্ছে। আর একটু আমরা দেখবো কি হচ্ছে, আর একটু, আর 2 মিনিট, সেটা কোনো সমস্যা নাই। তো ভাই একটা কথা বলো, এই হচ্ছে আর 2 মিনিট, আর 2 মিনিট, আর 2 মিনিট, ঠিক আছে, আর 2 মিনিট। আমাদের ওই যে আমরা মহাকর্ষ গ্রাভিটেশনাল চ্যাপ্টারটা পড়েছিলাম ক্লাস 11-এ। তো ক্লাস 11-এ ছিল না, ক্লাস 11-এর মনে হচ্ছে, হ্যাঁ ক্লাস 11-এ ছিল। তো ওইখানে আমরা একটা সূত্র পেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় সূত্র। মহাকর্ষীয় সূত্র কি ছিল, দুটি বস্তু সব সময় একে অপরকে আকর্ষণ করে, আর সেই আকর্ষণ বলের মান সেই বস্তু দুটির ভরের কি হয়, গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কিছু মনে আছে? মহাকর্ষ বলের সূত্র, দুটি বস্তু সব সময় পরস্পরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলের মানটা কত, সেই আকর্ষণ বলের মানটা হচ্ছে এই দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক কিনা? আরে বস বস বস, কোনো সমস্যা নেই। মহাকর্ষের সূত্র যেটা ছিল কি আমাদের, এফ সমান জি m1 m2 বাই আর স্কোয়ার। এটা ছিল কি, আমাদের দুটি বস্তু ভরের গুণফলের সমানুপাতিক আমাদের অ্যাপটা, এবং কি আমাদের এই যে তাদের মধ্যে দুটি বস্তুর যে দূরত্ব, তার দূরের যে বড় বর্গ আর স্কোয়ার, তাদের কি হচ্ছে, তার ব্যস্তানুপাতিক ছিল আমাদের আটটা। এবং যেটি ছিল আমাদের কি, গ্রাভিটেশনাল গ্রেড মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবক। কি, সর্বজনীন ধ্রুবক। জানিস একটা কথা, একে সর্বজনীন বলা হয়, তার কারণ কি বলতো, যে আমরা এই সূত্রটিকে যে মাধ্যমে লিখি, শূন্য স্থান বলো বা বায়ু মাধ্যম বা জল মাধ্যম বা যে কোনো মাধ্যমে লিখি, আমাদের এই যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটির মানটা সবসময় সেমই হয়, সবসময় একই থাকে। তার জন্য এই জি কে বলা হয় সর্বজনীন ধ্রুবক। কি বলা হয়? মহাকর্ষীয় সর্বজনীন ধ্রুবক বলা হয় আমাদের জিটিকে, ঠিক তো? হ্যাঁ, কিন্তু আমাদের এই যে তড়িৎ বলটা আছে, আমাদের তড়িৎ বল F সমান কি আছে, 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। এই তড়িৎ বলের ক্ষেত্রে কি বলতো, এই তড়িৎ বলটা দেখি অনেকটা সেমি আছে, অনেকগুলো প্রায় একই আছে, দুটো আছে কিনা, শুধু এর যে এককটা আছে না, এই এককটা কি বলতো, এককটাকে বলা হয় সর্বজনীন ধ্রুবক বলা হয় না। সর্বজনীন ধ্রুবক এটিকে বলা হয় না, কারণ কি, যখন যখন যে মাধ্যমে প্রবেশ করে আমাদের দুটি আধান, তখন তখন আমাদের এই ধ্রুবকটির মানটা বদলে, কখনো ইপসাইলন নট, কখনো ইপসাইলন, ঠিক আছে, এর মানটা পরিবর্তন হয়ে যায়। তার জন্য কি আমরা সর্বজনীন ধ্রুবক বলতে পারি না। একটা ছোট্ট কনসেপ্ট ক্লিয়ার হলো তো? জানা ছিল এটা আগে? জানা ছিল কিনা? আরে ভাই ভাই ভাই, তো ভাই চল, তো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি। একটা কি বলতো, আমাদের ওই যে এই গ্রাভিটেশনাল যে রয়েছে না আমাদের এই মহাকর্ষ সূত্রটা, সেই মহাকর্ষ সূত্রের যে ভেক্টর রূপ, সেটা হচ্ছে আমাদের -g
m1 সরি m1 m2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। আর হচ্ছে এটা একক ভেক্টর। তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। তো এই মহাকর্ষীয় ধ্রুবক আর আমাদের এই তড়িৎ বল যেটা আছে এর ভেক্টর রূপটা কি হচ্ছে 1/4 পাই এপসাইলন q1 q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। আর কিউ বলতে পারি না, সরি, আর স্কোয়ার i1, ঠিক আছে। তো এই যে পেলাম আমাদের তড়িৎ বলের ক্ষেত্রে তড়িৎ যে আকর্ষণ বিকর্ষণ বল, সেই বলটা যে ভেক্টর রূপ, এবং এদের মধ্যে দেখলে বোঝা যায় যে এদের এই দুটি সূত্র পুরোপুরি কিন্তু স্যামই, ঠিক কিনা, পুরোপুরি কিন্তু স্যামই, কোনো অসুবিধা নাই, জাস্ট একটু ডিফারেন্স রয়েছে, ঠিক তো, এর থেকে আর বেশি কিছু না। তাহলে এবার আমরা আলোচনা করব আমাদের এই স্থির তড়িৎ বল, আমাদের এই স্থির তড়িৎ বল ও আমাদের এই যে মহাকর্ষ বলের সূত্র, এই স্থির তড়িৎ বল, এই স্থির তড়িৎ বল এটা কি স্থির তড়িৎ বল, এবং এটা হচ্ছে মহাকর্ষ বল। এই স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল এদের মধ্যে আমাদের সাদৃশ্য কি কি আছে, মিল কি কি আছে এবং অমিল কি কি আছে, সেই সম্পর্কে আমরা এবার একটু জানবো। যদি বলা হয় সাদৃশ্য, তো সাদৃশ্য বলতে লেখা আছে, ভালো করে দেখ কি লেখা আছে, দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দুটি বল কি, দুটি বলই, এই বলটাও এবং এই বলটাও, এই স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বল দুটি বলই তাদের ওই দুটি বস্তু বা আধানের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক কিনা, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই হচ্ছে আমাদের স্থির তড়িৎ বল এবং মহাকর্ষ বলের একটা সাদৃশ্য, মিল, ঠিক কিনা, পরিষ্কার দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার 2 নম্বর যেটা বলা যায় যে দুটি বলের সংরক্ষী বল কি হচ্ছে কনজারভেটিভ ফোর্স, অর্থাৎ এই বল দুটি যে আছে, এই বল দুটি কি, এই বল দুটি দ্বারা কৃতকার্য পথের উপর নির্ভরশীল নয়। যে পথে এই বল দুটি কাজ করছে সেই বলে যে পথ, সেই পথটার উপর আমাদের দুটি বলের কৃতকার্য ডিপেন্ডেন্ট নয়, এটা মাথায় রাখবে। এটা আমরা আরো পরে জানবো। ওকে, 3 নম্বর বলা যায়, 3 নম্বর বলতে গেলে দুটি বলের শূন্যস্থানে ক্রিয়া করে, হ্যাঁ একদম ঠিক। তো হচ্ছে আমাদের এই মহাকর্ষীয় বলটা শূন্যস্থানে ক্রিয়া করে, আবার আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই স্থির তড়িৎ বলটা কি রে, স্থির তড়িৎ বলটা কি করে আমাদের শূন্যস্থানে ক্রিয়া করে। এই সম্পর্কে আমাদের কোনো রকম সমস্যা কিন্তু নাই, গুড, একদম গুড। 4 নম্বর বলতে পারি কি, যে দুটি বলই কেন্দ্রীয় বল এবং এই বল বস্তুদের কেন্দ্র দুটির সংযোগকারী সরলরেখা বল ক্রিয়া করে, একদম গুড। আমরা কি জানি, দুটি বল, এই দুটি বস্তু হয় তাদের মধ্যে সংযোগ রেখা, সেই সংযোগ রেখা বরাবর আমাদের মহাকর্ষ বলটাও কাজ করে এবং আমাদের স্থির তড়িৎ বলটাও কাজ করে সংরক্ষিত এই যে সংরক্ষণ যুক্ত এই রেখা বরাবর, ঠিক কিনা, সোজা ডাইরেক্ট শর্টকাটের রাস্তাটা, ঠিক তো। আরে ভাই ঠকে গেলে কি, হ্যাঁ কি যে করছো ভাই, ঠকে গেলে হবে না মেরে ভাই, ঠকে গেলে হবে না, ঠিক আছে। চল তাহলে এবারে আর 1 মিনিট, ঠিক আছে। এই যে বেশ সাদৃশ্য, এটাকে দেখলাম আমরা সাদৃশ্য দেখলাম, বেশ সাদৃশ্য দেখা যায়, কি হচ্ছে অমিল, অমিল, অমিল বলতে গেলে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কি, নাম্বার 1 অমিল বলা যায় যে আমাদের এই স্থির তড়িৎ যে বলটা আছে, এই স্থির তড়িৎ বল হচ্ছে আমাদের অনেক বেশি শক্তিশালী, আর আমাদের মহাকর্ষ বলটা অনেক কম শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী আমাদের স্থির তড়িৎ বলটা আমাদের এই মহাকর্ষ বলটার তুলনায়। এই তো আমাদের এই যে এখন দুটি বস্তু আছে তাদের মধ্যেও কিন্তু মহাকর্ষ বলটা কাজ করছে, সত্যি করছে এখন কাজ, কিন্তু কি এই মহাকর্ষ বলটা এতই কমজোর যে আমরা সেটা ফিলও করতে পারছি না, পাচ্ছি কি না। কিন্তু স্থির তড়িৎ যে বলটা হয় সেই বলটা অনেক শক্তিশালী হয়, কিন্তু নাড়াচড়া করতে দিবে না, এত শক্তিশালী হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 2 মিল, কি হচ্ছে আমাদের স্থির তড়িৎ বলটা অনেক শক্তিশালী হয় এবং আমাদের এই মহাকর্ষের বলটা অনেক কম শক্তিশালী হয়। 2 নম্বর বেসাদৃশ্য বলতে পারি যে তড়িৎ আধানের গুণফলের কি হয় সমানুপাতিক, আমাদের কি হয়, আমাদের এই স্থির তড়িৎ বলটা আমাদের তড়িৎ আধানের গুণফলের সমানুপাতিক হয়, কিন্তু আমাদের এই মহাকর্ষ বলটা তাদের ওই বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক হয়। এই হচ্ছে তাদের একটা ডিফারেন্স, কোনো সমস্যা নাই। 3 নম্বর আমরা বলতে পারি যে আমাদের আধানের প্রকৃতি অনুযায়ী ওই আকর্ষণ বল কিংবা বিকর্ষণ বল হয়, ঠিক আছে। আমাদের কি, আমাদের এই আধান দুটি কোন প্রাকৃতিতে আছে, সরি আমাদের এই আধান দুটির প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ কি যদি দুটি ধনাত্মক হয় তবে তার মধ্যে কি করবে, তবে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, যদি একটি ধনাত্মক ঋণাত্মক হয় তবে তার মধ্যে
আকর্ষণ বল কাজ করবে। মানে কি, আমাদের স্থির তড়িৎ বল আধান দুটির প্রকৃতির উপর নির্ভর করছে সেই বলটা আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে। কিন্তু আমাদের এই মহাকর্ষ যে বলটা, সেই বলটা সবসময় কিন্তু আকর্ষণ বলেই হয়, অ্যাট্রাকশন ফোর্সই হয়, ঠিক কিনা? হ্যাঁ দাদা, একদম ঠিক। এই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর, আমাদের স্থির তড়িৎ বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল। অর্থাৎ কি, কোন মাধ্যমটিতে আমাদের এই আধানগুলি আছে সেই মাধ্যমের উপর আমাদের এই স্থির তড়িৎ বলটা কি হচ্ছে, ডিপেন্ডেন্ট আছে, ঠিক কিনা? যদি মাধ্যম পরিবর্তন হয় তাহলে আমাদের স্থির তড়িৎ বলের মানটা পরিবর্তন হয়। বাট কি, আমাদের এই যে মহাকর্ষ বলটা আছে, এই মহাকর্ষ বলের মানটা আমাদের কোনো একটি মাধ্যমের উপর নির্ভরশীল করে না। যে মাধ্যমে রাখো, শূন্য মাধ্যম, বায়ু মাধ্যম, জল মাধ্যম, যেখানে রাখো এই মহাকর্ষ বলের মানটা সবসময় সমানই হয়, ঠিক আছে? তার জন্য এটিকে বলে আমাদের সর্বজনীন ধ্রুবক। ওকে, তো ভাই আজকে ক্লাসটা এখানে শেষ করা যাক। জানি, আশা করি তোমাদের অনেক ঘুম পাচ্ছে, মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? কিন্তু দেখতে পেলে আমি বুঝতে পারছি তোমরা ঘুমাচ্ছ নাকি সত্যি শিখছো, ঠিক আছে? তো ভাই রিল্যাক্স থাকো। কেমন লাগলো ক্লাসটা কমেন্ট আমাকে জানাও। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রেখে নাও এখনই, কারণ পরের লেকচারটা খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। এবং তোমাদের যে প্রিয় বন্ধু বান্ধবী তাদেরকে শেয়ার করতে ভুলো না। আমার মোটিভেশনের জন্য তোমরা একটা অবশ্যই কমেন্টে জানাতে পারো যে ক্লাসটা কেমন লাগলো, কেমন না, ঠিক আছে? তো বাই, ওকে, পরের লেকচারে দেখাই তাড়াতাড়ি, বাই বাই মেরে ভাই।